বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এই তিন শ্রেণীর শিক্ষার্থীরাই আজকের আলোচনাটুকু যদি মনোযোগ সহকারে শুনি তাহলে আমরা উপকৃত হব এবং আজকের এই আলোচ্য বিষয়টি আমাদের সবার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে আজকের আলোচনাটুকু শুনি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেট। সেট আমাদের অষ্টম, নবম এবং দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত এবং যেহেতু একটি টপিকস, তাই আমরা একটি আলোচনার মাধ্যমেই তিনটি ক্লাসের আশা করি আলোচনাটুকু কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমরা সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা নিয়ে আমরা আলোচনা করব। তা হচ্ছে সেট সম্পর্কিত যে অঙ্কগুলো যে আছে, এই অঙ্কগুলো যদি ভালোভাবে আমরা জানতে চাই বা বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে আমাদের ভালো ধারণা থাকতে হবে। আমরা অনেক পরিচিত বা বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কে আমরা জানি। তার মধ্য থেকে এই যে আমি হোয়াইট বোর্ডে কতগুলো সংখ্যা লিখে রেখেছি, এই সংখ্যাগুলো সম্পর্কে আমাদেরকে আরও ভালো বিশদ ধারণা থাকতে হবে বা ভালো একটা ধারণা থাকতে হবে। যেমন আছে কি জোড়, বেজোড়, মৌলিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, গুণিতক এবং গুণনীয়। এই সংখ্যাগুলো সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে তাহলে আমরা সেটের যে সেট সম্পর্কিত যে ম্যাথগুলো আছে বা সমস্যাগুলো আছে আমরা ইনশাল্লাহ খুব সহজেই নিজেরা জেনে বুঝে সমাধান করতে পারবো। আমরা জোড় এবং বেজোড় সংখ্যা আমরা আশা করি আমরা সবাই জানি। জোড় সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার একক স্থানে 0, 2, 4, 6, 8 এই পাঁচটি যদি অঙ্ক থাকে, 0, 2, 4, 6, 8 এই পাঁচটি অঙ্ক যদি কোনো সংখ্যার একক স্থানে থাকে তাহলে তাকে কি বলা হয়? জোড় সংখ্যা বলা হয়। আর বেজোড় হচ্ছে 1, 3, 5, 7, 9 এই পাঁচটি অঙ্ক যদি কোনো সংখ্যার একক স্থানে থাকে তখন আমরা ওই সংখ্যাটিকে কি সংখ্যা বলি? বেজোড় সংখ্যা বলি। তা আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা এই জোড় এবং বেজোড় সংখ্যাটা আমরা খুব ভালোভাবে জানি এবং পারি। পরবর্তীতে আসতেছে আমাদের মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাটা সেটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রায় অধিকাংশ প্রশ্নে কিন্তু এই মৌলিক সংখ্যার কথাটি বলে দেওয়া থাকে এবং আমাদের চাকরি পরীক্ষায় কিন্তু মৌলিক সংখ্যা সম্পর্কে অনেক প্রশ্ন থাকে। তাহলে মৌলিক সংখ্যাটা কি? তো মৌলিক বিষয়টা আসলে কি? মৌলিক যে শব্দটা তার মানে কি? মৌলিক মানে হচ্ছে একক। মৌলিক মানে হচ্ছে কি? একক মানে একটি। এখানে একটি বোঝাবে, একের অধিক বোঝাবে না। তাহলে সংখ্যার ক্ষেত্রে মৌলিক কিভাবে আমরা বুঝতে পারি? যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায়। যেমন আমরা যদি বলি, যেমন 11 একটি সংখ্যা, এই 11 সংখ্যাটিকে 1 এবং 11 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা না যায় তাহলে এই 11কে আমরা কি সংখ্যা বলবো? মৌলিক সংখ্যা বলবো। বুঝতে পেরেছি কিনা? যেমন 13কে যদি 1 এবং 13 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তখন আমরা 13কে বলবো মৌলিক সংখ্যা। যেমন 1 দ্বারা তো 13কে ভাগ করা যাবে, 13 দ্বারা 13 ভাগ করা যাবে। তাহলে এই দুইটা সংখ্যা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা যদি আর কোনো সংখ্যা না থাকলে যে 13কে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। নিঃশেষে বিভাজ্য মানে কি? তার ভাগশেষ থাকবে না। তাহলে আমরা 13কে কি বলতে পারি? মৌলিক সংখ্যা বলতে পারি। যেমন এই যে 12 একটি সংখ্যা, এই 12 সংখ্যাটিকে কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে ঠিক আছে, আমরা দেখি তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। বুঝতে পেরেছি এখন আমরা? তাহলে এই 12কে আমরা 1 এবং 12 ব্যতীত 2, 3, 4, 6 এই সংখ্যাগুলো দ্বারা কি করতে পারি? ভাগ করতে পারি। তাহলে এই 12 কি সংখ্যা হবে না? মৌলিক সংখ্যা হবে না। তাহলে মৌলিক সংখ্যাটা আমরা মনে রাখবো 1 এবং ওই সংখ্যাটি ব্যতীত অন্য কোনো সংখ্যা ছাড়া যদি ওই সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা না যায়, নিঃশেষে বিভাজ্য না করা যায়, তখন আমরা এই সংখ্যাটা কি সংখ্যা বলবো? মৌলিক সংখ্যা বলবো। তাহলে আমরা এই বিষয়টা একটু ভালো ধারণা রাখতে হবে। এটা গেল মৌলিক সংখ্যার বিষয়টা। তারপর আসতেছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই যে আমি যদি তার নামটা লিখি পূর্ণ সংখ্যা, এখন আলাদা করলে পূর্ণ। এখন পূর্ণ বলতে আমরা কি বুঝি? পূর্ণ বলতে আমরা বুঝি মানে একটা জিনিস কমপ্লিট, মানে কোনো
তার কোনো অর্ধেক অংশ বা কোনো অংশ এমন নাই যে কোনো একটা অংশ তার মধ্যে বিচ্যুত হয়ে গেছে বা তার মধ্যে নেই। যেমন এই কলমটি পূর্ণ। কেন পূর্ণ? তার ক্যাপ আছে, তার মধ্যে কালি আছে এবং তার একটা খোসা কিন্তু আছে। এখন আমি যদি এই ক্যাপটা খুলে ফেলি, এখন কি আমি যদি বলি এই কলমটা কি পূর্ণ, তাহলে কিন্তু সবাই বলবে না, পূর্ণ না। কেন না? কারণ তার কি নেই, ক্যাপটি নেই। তাহলে এই একটা অংশ, কলমের একটা অংশ যদি মিস হয়ে যায়, আমরা কলমটাকে কি বলি না, পূর্ণ বলি না। বুঝতে পেরেছি কিনা? ঠিক একই রকমভাবে কোনো সংখ্যার যদি অংশ না থাকে, সংখ্যাটা যদি পূর্ণ হয়, সংখ্যার পূর্ণ আমার আবার কি, যেমন এক। যেমন আমি যদি এখানে একটি তরমুজ নেই, তরমুজ মনে করি এটি একটি তরমুজ, তাহলে এখানে কয়টি তরমুজ? একটি তরমুজ, তাহলে এক, তরমুজটি কিন্তু পরিপূর্ণ। আচ্ছা, এখন থেকে যদি আমরা এখান থেকে যদি এই অংশটা কেটে নিই, এই অংশটা যদি কেটে নিই, কেটে নেওয়ার পরে এখন যদি কাউকে বলি এটা কি পূর্ণ, তাহলে কিন্তু কেউ বলবে যে এটা কিন্তু পূর্ণ তরমুজ নয়, এই তরমুজের একটা অংশ নিয়ে চলে গেছে। মানে আচ্ছা, আমি যদি আরো একটু সহজ করি, মনে করি এভাবে আমি অর্ধেক করলাম, এই অর্ধেক নিয়ে যাওয়া হলো, অর্ধেক কেটে ফেলা হলো, বাদ দেওয়া হলো। আচ্ছা, এই অর্ধেকটাকে আমরা পূর্ণ বলতে পারি না? পূর্ণ বলতে পারি না। তাহলে এই অর্ধেকটা কি? একটি তরমুজের অর্ধেক। ঠিক আছে? তাহলে তাকে কয়টি ভাগ করা হয়েছে? দুইটি ভাগ। আছে কয় ভাগ? এক ভাগ। আরেক ভাগ কিন্তু কেটে ফেলা হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই অংশ, অর্ধেকটাকে, এই অংশটা কিন্তু আমরা অর্ধেক মানে পূর্ণ বলতে পারতেছি না। এটা হচ্ছে তরমুজের অর্ধেক, আর এটা হচ্ছে আমরা কেটে নিলাম, এটা অর্ধেক। তাহলে এই টোটাল তরমুজটা থাকলে তাকে আমরা বলি একটি তরমুজ, এক। কিন্তু যখন আমাদের এই অংশটা থাকে তখন আমরা কি বলি? দুই ভাগের এক। আমরা কিন্তু এইভাবে বলি বাংলাতে, দুই ভাগের এক। কারণ তরমুজটি কয় ভাগ করা হয়েছে? দুই ভাগ। এখানে কয়টি ভাগ? একটি ভাগ, দুই ভাগের এক। তাহলে এটা হচ্ছে অংশ। কয়টি অংশ? একটি অংশ। কয়টি? দুইটি ভাগের একটি অংশ। বুঝতে পেরেছি আমরা? তাহলে কোনো কিছুর যদি, কোনো সংখ্যার যদি অংশ না থাকে, তাহলে তখন আমরা এই সংখ্যাটা কি সংখ্যা বলি? পূর্ণ সংখ্যা। অংশ, অংশ আছে না আছে আমরা কিভাবে বুঝতে পারি? যেমন আমরা যদি লিখি 1.2, এটার কিন্তু একটা অংশ আছে, তার একটা অংশ পরিপূর্ণ, আর আরেকটা, এই যে এই অংশটা কিন্তু একটা ক্ষুদ্র অংশ। বুঝতে পারছি? এটা পূর্ণ, এটা ক্ষুদ্র অংশ। এই দুইটা মিলিয়ে আমাদের এই দশমিক সংখ্যাটা হয়েছে। অথবা যে কোনো কিছুর ভগ্নাংশ আকার, যেমন 8/7, এটা একটা অংশ। বুঝতে পেরেছি? এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা একটি অংশ বিশেষ সংখ্যা, পূর্ণ সংখ্যা হবে না। তাহলে পূর্ণ সংখ্যার কি থাকবে না? দশমিক থাকবে না, অথবা কি ভগ্নাংশ হবে না। তাহলে যে কোনো সংখ্যা যদি আমরা নর্মালি লিখি, ওইটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। যেমন আমি যদি লিখি 11, এটি একটি পূর্ণ সংখ্যা। যদি আমি লিখি 100, এটি একটি পূর্ণ সংখ্যা। যদি লিখি আমি 201, এটি একটি পূর্ণ সংখ্যা। যদি লিখি আমি 10,003 আর 10,300, এটি একটি পূর্ণ সংখ্যা। বুঝতে পেরেছি? কিন্তু পূর্ণ সংখ্যার কি শুধু ধনাত্মক হয় না, পূর্ণ সংখ্যার ঋণাত্মক হয়। মানে আমি কি 11 ধনাত্মক যদি হয়, তো এটা একটা পূর্ণ সংখ্যা। আবার বিয়োগের 11, এটা একটা কি? এটা একটি পূর্ণ সংখ্যা। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, পূর্ণ সংখ্যা কিন্তু যোগও হয়, বিয়োগও হয়। এই যে মূল বিষয়টা। তাহলে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? জেড। পূর্ণ সংখ্যা আমরা জেড দ্বারা প্রকাশ করি। তাহলে সেটের কোথাও যদি আমরা এই জেড বর্ণটি দেখতে পাই, তাহলে আমরা ধরে নেব এই জেড দ্বারা কি বোঝাচ্ছে? পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। ক্লিয়ার? এইগুলো আমাদের পূর্ণ সংখ্যা। তারপর আস্তে আস্তে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্যর চেয়ে বড় পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যাটা হবে শূন্যর চেয়ে বড় এবং তারা হবে পূর্ণ সংখ্যা। এর মানে শূন্যর চেয়ে বড় কে? 1, এটি একটি স্বাভাবিক সংখ্যা। 2, এটি একটি স্বাভাবিক সংখ্যা। 8, এটি একটি স্বাভাবিক সংখ্যা। 12, এটি একটি স্বাভাবিক সংখ্যা। এবং প্রত্যেকটি কিন্তু ধনাত্মক, কারণ আমরা বলছি শূন্যর চেয়ে বড়। কিন্তু আমাকে যদি বলে বিয়োগের 2, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। কারণ স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমরা কি জানি? শূন্যর চেয়ে বড় হতে হবে। তাহলে -2 কি শূন্যর চেয়ে বড় না? ছোট। তাহলে এই সংখ্যাটি কি হবে না? স্বাভাবিক সংখ্যা হবে না। সে পূর্ণ সংখ্যা হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। কিন্তু 1 পূর্ণ সংখ্যাও স্বাভাবিক সংখ্যাও, 2 পূর্ণ সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যা হবে। বুঝতে পেরেছি? আর এই স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা মানে কি? ক্যাপিটাল N। যদি আমরা আমাদের সেট অধ্যায়ের কোথাও যদি আমরা এই n বর্ণটি দেখতে পাই, তাহলে বুঝে নিতে হবে এই n বর্ণ দ্বারা কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে। বুঝতে পেরেছি আমরা? এই গেল আমাদের গুরুত্বপূর্ণ দুটি সংখ্যা। তারপরে কি আছে? গুণিতক এবং গুণনীয়ক। আমি আমার সেট অধ্যায়টা আলোচনা করার জন্য যে যে সংখ্যাগুলো জানা অত্যাবশ্যকীয়, আমি কিন্তু ওইগুলো নিয়ে আলোচনা করতেছি। সংখ্যা কিন্তু আমাদের অনেক সংখ্যা রয়ে গেছে, আমার ওই সংখ্যাগুলোর প্রয়োজন নাই। আমার যেগুলো দরকার, আমি দরকারি সংখ্যাগুলো আলোচনা করতেছি। গুণিতক, গুণিতক বিষয়টা কি? গুণিতক মানে হচ্ছে
আমাকে যে কোনো একটা সংখ্যার গুণিতক বলবে। এমনিতে কিন্তু আমাকে যদি বলে গুণিতক বলেন তো, আমি কিন্তু বলতে পারবো না। আমার প্রশ্ন হচ্ছে কিসের গুণিতক, বুঝতে পেরেছি আমরা, কিসের গুণিতক। আমাকে যদি বলতো মৌলিক সংখ্যা বলেন, আমি কিন্তু মৌলিক সংখ্যা বলতে পারতাম যে 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 11 একটি মৌলিক সংখ্যা। কিন্তু আমাকে যদি বলে গুণিতক বলেন তো, তাহলে আমাকে কিন্তু আরেকটি প্রশ্ন করতে হবে, যে আমাকে আরেকটি প্রশ্ন বলতে হবে যে কিসের গুণিতক। তাহলে গুণিতক যে কোনো কিছুর গুণিতক হতে পারে। গুণিতক গুণ, এই গুণ শব্দটা কিন্তু কথাটা এখানে আছে, কথা বুঝতে পারছি, গুণিতক। তাহলে গুণিতক কিভাবে বের করবো? আমাকে যদি এক্সাম্পল হিসেবে আমি যদি বলি যে 3 গুণিতক, আমাকে যে কোনো একটা সংখ্যা বলতে হবে কিন্তু 3 গুণিতক। 3 গুণিতক কোনগুলো? 3 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে, যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে যা হবে তাই হচ্ছে 3 গুণিতক। 3 সাথে যদি 0 গুণ করি কি হবে? 0, তাই 0 হচ্ছে 3 গুণিতক। আবার 3 সাথে যদি আমরা 1 গুণ করি কত হবে? 3 একে 3, তাহলে এই 3 হচ্ছে 3 গুণিতক। 3 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে? 6, তাহলে এই 6 হচ্ছে 3 গুণিতক। 3 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? 9, তাহলে এই 9 হচ্ছে 3 গুণিতক। 3 সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে কত হবে? 60, তাহলে এই 60 হচ্ছে কার গুণিতক? 3 গুণিতক। বুঝতে পেরেছি? মানে সহজ কথায় আমি যদি বলি গণিতক মানে হচ্ছে নামতা, যেটা আমরা প্রাইমারি লেভেলে শিখে এসেছিলাম। তাহলে এই গণিতক মানে আমাকে যে কোনো একটি সংখ্যার কথা বলবে, ওই সংখ্যাকে আমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাবো, ওই গুণফলটা হবে ওই সংখ্যার গুণিতক। যেমন 0 হচ্ছে 3 গুণিতক, 3 হচ্ছে 3 গুণিতক, 6 হচ্ছে 3 গুণিতক, 9 হচ্ছে 3 গুণিতক, 60 হচ্ছে 3 গুণিতক। বুঝতে পেরেছি? যদি আমাকে বলে 5 গুণিতক কি হবে, তাহলে 5 দ্বারা 0কে গুণ করলে 0, তো 0 5 গুণিতক। 5 সাথে 1 গুণ করলে 5 হবে, 5 5 গুণিতক। 5 সাথে 2 গুণ করলে 10 হবে, 10 5 গুণিতক। 5 সাথে 3 গুণ করলে 15 হবে, তাহলে 15 হবে কি? 5 গুণিতক। ক্লিয়ার? তাহলে এই গেল গুণিতক বিষয়টা। তারপর আসতেছে গুণনীয়ক। গুণনীয়ক, এই গুণনীয়ক, ঠিক গুণনীয়ক আমাকে বলে দিতে হবে যে কোন সংখ্যার গুণনীয়ক। যদি আমাকে বলে 6 গুণনীয়ক, 6 গুণনীয়ক, তাহলে বুঝতে হবে এই গুণনীয়ক মানে হচ্ছে এই যে সংখ্যার গুণনীয়ক বলবে, ওই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, ওই সংখ্যাগুলোই হবে 6 গুণনীয়ক। নিঃশেষে বিভাজ্য কিন্তু বলছি, শুধু যদি আমরা ভাগ করা বলি বা বিভাজ্য বলি হবে না কিন্তু, কারণ 5কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে? যেমন 2 দোকানে কত? 4, তাহলে 1 নিয়ে আসলাম, তাহলে এখানে কিন্তু তাকে 5কে ভাগ করা হয়েছে, কিন্তু তার কিন্তু একটা ভাগশেষ রয়ে গেছে। এটাকে নিঃশেষে বিভাজ্য বলে না, এটাকে শুধু বিভাজ্য বলে। বিভাজ্য মানে তাকে ভাঙ্গা, এখন ভাঙ্গাটা পরিপূর্ণ নাও হতে পারে। আর নিঃশেষে মানে কি? তার ভাগশেষটা কি হবে? 0 হবে। তাহলে এই 6কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, ওই সংখ্যাগুলো হবে 6 গুণনীয়ক। তাহলে 6কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 1 দ্বারা ভাগ করতে পারি নিঃশেষে। 6কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 6কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 6কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি। বুঝতে পেরেছি কিনা? এছাড়া কি আর কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এই যে 1 2 3 6, এই 4টি সংখ্যা হবে 6 গুণনীয়ক। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি 24 গুণনীয়ক। 24 গুণনীয়ক, তো 24 গুণনীয়কগুলো কি হবে? 1 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা কিন্তু ভাগ করা যায় না নিঃশেষে, তারপরে 6 দ্বারা ভাগ করা যায়, তারপরে 12 দ্বারা ভাগ করা যায়, আর 24 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই হচ্ছে আমাদের 24 গুণনীয়ক। মনে রাখতে হবে, যদি গুণনীয়ক বলে তাহলে কি আমাকে কিন্তু যতগুলো সংখ্যা দ্বারা তাকে নিঃশেষে বিভাজ্য করা যায় প্রত্যেকটি সংখ্যা লিখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই গুণনীয়ক হচ্ছে সসীম। গুণনীয়ক হচ্ছে সসীম মানে কি? যে তাকে গণনা করা যায়, নির্দিষ্ট। আর গুণিতক যে লিখেছিলাম আমরা, গুণিতক কিন্তু অনির্দিষ্ট, মানে অসীম। কেন অসীম? কারণ আমরা 3 সাথে কিন্তু 1 কোটিও গুণ করতে পারি। তাহলে 3 সাথে 1 কোটি গুণ করলে কত হবে? 3 কোটি। 3 সাথে আমরা 10 গুণ করতে পারি, তাহলে কত হবে? 10 হবে। 3 সাথে আমরা 5000 কোটি গুণ করতে পারি, 3 সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ করতে পারি। তাহলে কি আমি কি সুনির্দিষ্ট করে বলতে পারবো যে 3 গুণিতক কয়টা? আমরা কিন্তু বলতে পারবো না। কিন্তু এই যে 6 গুণনীয়ক, তারপর 24 গুণনীয়ক, কিন্তু এগুলোই আমরা কিন্তু ইচ্ছা করলেও আর এই গুণনীয়ক কিন্তু আমরা 6 গুণনীয়ক বের করতে পারবো না। বুঝতে পেরেছি কিনা? তাই গুণনীয়ক যদি আমাদের নৈর্ব্যক্তিক আসে বা আমাদের চাকরি পরীক্ষায় বা অ্যাডমিশন পরীক্ষায় যদি আসে যে গুণনীয়ক কেমন, তা আমরা বলবো গুণনীয়ক হচ্ছে সসীম আর গুণিতক হচ্ছে কি? অসীম।
এবং আমাদের গুণনীয়ক যতগুলো আছে আমাদের প্রত্যেকটি গুণনীয়ক লিখতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। আর গুণিতকের ক্ষেত্রে আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু লিখে আমরা ডট ডট দিয়ে দেবো, ঠিক আছে। যেমন তিনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই যে 3, তারপরে 6, 9, তারপরে 12 লেখার পরে আমার মনে করো 12 পর আর প্রয়োজন নেই, তারপর আমরা কি দিতে পারি, ডট ডট দিতে পারি। এই যে ডট ডট দ্বারা বোঝাচ্ছে কি আরও আছে, তাহলে এগুলো হচ্ছে 3-এর গুণিতক অসীম সংখ্যক, কিন্তু 6-এর গুণিতক নির্দিষ্ট সসীম এবং 24-এর গুণনীয়কও সসীম। শুধু 3, 6, 24 না, যে কোনো সংখ্যার গুণনীয়ক সসীম আর যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে কি অসীম। মনে থাকবে তো? এইগুলো আমাদের গুরুত্বপূর্ণ কিছু সংখ্যা নিয়ে আলোচনা। এখন আমরা আমাদের এই যে হোয়াইট বোর্ডের উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি তালিকায় প্রকাশ করা। সেটকে 3 ভাবে প্রকাশ করা যায়। সেটের প্রকাশ 3 ভাবে হয়। একটা হচ্ছে সেট গঠন, তারপর হচ্ছে তালিকা, আর হচ্ছে ব্যঞ্চিত্র। এই 3 ভাবে সেটকে আমরা প্রকাশ করতে পারি। এখন আমি এখানে এই যে ABCDE এই যে 5টি সেট লিখেছি, এই 5টি সেট যেভাবে লিখে রেখেছি ওইটাকে বলা হয় সেট গঠন। তো সেট গঠন চেনার উপায়টা হচ্ছে কি, তার উপাদানগুলো নির্দিষ্ট থাকবে না, কতগুলো শর্তযুক্ত থাকবে, শর্তযুক্ত অথবা ইঙ্গিতপূর্ণ থাকবে, সরাসরি তার উপাদানগুলো থাকবে না। যেমন প্রথম সেটে আমাদের বলছে A সমান x belongs to n such that x³ less than equal 64। আমি পরবর্তীতে প্রত্যেকটা ভেঙে ভেঙে আলোচনা করব, কিন্তু এখানে কিন্তু আমাকে কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে এ সেটের উপাদানগুলো কি কি। তাহলে যদি কোনো একটি সেট আমরা দেখি এভাবে শর্তযুক্ত অথবা ইঙ্গিতযুক্ত, তাহলে বুঝে নেব এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর যদি নির্দিষ্ট করা থাকে, যেমন আমাকে যদি এভাবে কোনো সেট দেওয়া থাকে A সমান সমান ABC অথবা A সমান সমান 2, 5, 10, তাহলে বুঝে নেব এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। এই যে এখানে কিন্তু কোনো ইঙ্গিত দেওয়া নাই, আমার এই সেট হচ্ছে ABC আর এই সেট হচ্ছে 2, 5, 10, ঠিক আছে কিনা? এগুলো সরাসরি উপাদান দেওয়া আছে, কোনো এখানে শর্ত অথবা কোনো ইঙ্গিত নেই, তাহলে এটাকে বলা হয় তালিকা আর এগুলোকে বলা হয় কি সেট গঠন। এই দুটো বিষয় আমাদের প্রথমেই মনে রাখতে হবে। আমাদের এই সেটের গাণিতিক সমস্যাগুলো করার জন্য আমাদের প্রথম যে কাজটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে তা হচ্ছে তালিকা পদ্ধতি প্রকাশ করা। কারণ সেট গঠনে রেখে আমরা সেটের যে গাণিতিক সমস্যাগুলো আছে তাদেরকে আমরা সমাধান করতে পারবো না। অবশ্যই আমাদেরকে তালিকায় আগে নিতে হবে, তালিকায় নিয়ে যাওয়ার পরে তখন আমরা সেটের যে বিভিন্ন যে কাজ আছে সেটের বিভিন্ন কাজ করতে পারবো। তাই তালিকায় প্রকাশ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা শিখবো কিভাবে তালিকায় প্রকাশ করতে হয়। তালিকায় প্রকাশ করার জন্য আমরা প্রথম সেটটা নিই। A সমান দেওয়া আছে x belongs to n such that x³ less than equal কত 64। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ভালোভাবে খেয়াল করি এবং আমার কথাগুলো যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো বা মনোযোগ দাও, আমি আশা করি সেট নিয়ে তোমাদের কোনো চিন্তা বা টেনশন করতে হবে না। তোমাদের পরবর্তী লাইফের যে কোনো পরীক্ষায়, পাবলিক পরীক্ষা অথবা চাকরি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষায় তোমরা একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা সেটের বিষয়গুলো তোমরা সমাধান করতে পারবা বা তোমরা উত্তর করতে পারবা। প্রথমেই তোমরা এইভাবে যদি তালিকায় প্রকাশ করতে বলে, প্রথমেই তোমরা দেখবা তোমাদের এই যে সেট দেওয়া আছে সেটের মধ্যে কয়টি শর্ত আছে। তো শর্তগুলো খুঁজে বের করবা কিভাবে? দেখো এখানে কয়েকটা চিহ্ন দেওয়া আছে, আমি চিহ্নগুলো একটু আলাদাভাবে লিখি। এই যে এখানে একটা এই চিহ্ন দেওয়া আছে, এই দুইটা ফুটা দেওয়া আছে, আর এই একটা চিহ্ন দেওয়া আছে। বুঝতে পেরেছি? তাহলে এই চিহ্নগুলোর মানেটা কি? এটাকে বলা হয় বিলংস টু বা এক্সিস্টেন্স টু, ঠিক আছে? যে বিলংস টু মানে বিদ্যমান, এটাকে বলা হয় সাচ দ্যাট। আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, শুধু এই নিচের দাগ না থাকলে তাকে বলা হয় লেস দেন, আর দাগ থাকার কারণ তাকে আমরা ইকুয়াল বলি, মানে সমান চিহ্ন বলি আমরা। তো লেস দেন ইকুয়াল, তো এই তিনটা চিহ্নের মানে হচ্ছে এটাকে, এটা বোঝাচ্ছে বিদ্যমান আছে। এটা হচ্ছে আলোচনা, যেমন আমরা গল্প অথবা নাটক যখন পড়ি তখন কিন্তু এইভাবে লেখা থাকে রাজা, রাজা দিয়ে এভাবে একটা এই দুইটা চিহ্ন দেওয়া থাকে, তখন বলে মন্ত্রী মশাই, মন্ত্রী এখানে আসো, এখানে আসো মনে করো, ঠিক আছে? তখন কি করে মন্ত্রী, মন্ত্রী বলো জি জাহাপনা, জি জাহাপনা বলে কিনা? আমরা নাটক অথবা এই যে উপন্যাসগুলো পড়ার সময় আমরা এইভাবে কিন্তু দেখতে পাই যে সাইডে রাজার যে কথাটা, রাজার কথাটা যে বলবে রাজা লিখে তারপরে একটা ফুটা দেওয়া হয়।
তাহলে এই ফুটার মানে হচ্ছে, সহজভাবে আমি বলতেছি কিন্তু কঠিনভাবে না, এই ফুটার মানে হচ্ছে এই দুইটি দাগের পরে, দুইটি ফুটার পরে যে আলোচনাগুলো করা আছে, এই আলোচনা হচ্ছে কার? রাজার। ঠিক এখানে যে জি জাহাপনা, এটা কে বলেছে? মন্ত্রী মশাই বলেছে। বুঝতে পেরেছি কিনা আমরা? ঠিক এখানে আমাদের এটাই বোঝাচ্ছে। এই দুইটাকে আমরা সাজদেট বলবো। এই দুইটা ফুটার পরে যত আলোচনা আছে বা সাজদেটের পরে যে যে যাই কিছু আছে, সব আলোচনাগুলো কার বা সব কার উদ্দেশ্যে? এই তার পূর্বে যা আছে তাদের উদ্দেশ্যে। বুঝতে পেরেছি? এই গেল মূল একটা বিষয়। আর লেস দেন ইকুয়াল মানে হচ্ছে এখানে দুইটা শর্ত বোঝাচ্ছে। একটা হচ্ছে ছোট অথবা সমান। ছোট অথবা সমান। এই লেস দেন মানে ছোট, আর ইকুয়াল মানে সমান। তাহলে এই শর্ত দ্বারা দুইটা মানে বোঝাচ্ছে, সে সমানও হতে পারে আবার ছোট হবে, কিন্তু বড় হবে না। এই শর্ত দ্বারা বোঝাচ্ছে ছোট অথবা সমান, সে সমান হতে পারে আবার ছোট হতে পারে, কিন্তু সে কি হবে না? বড় হবে না। এই সে মূল বিষয়টা। তাহলে এখানে আমরা একটু ভেঙে ভেঙে দেখি কি বলছে। আমাদের বলছে এক্স হচ্ছে এন এ বিদ্যমান। এই যে বিলংস টু মানে বিদ্যমান, এক্স এর মানটা এন এ বিদ্যমান। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা, আমি কিন্তু আলোচনা করেছিলাম। তো এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে এক্স এর মানগুলো কিসে থাকবে? স্বাভাবিক সংখ্যায় থাকবে। বুঝতে পেরেছি আমরা? তো এক্স বিলংস টু এন, এক্স এর মানটা স্বাভাবিক সংখ্যায় বিদ্যমান, স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে। এরপরে বলতেছে কোন স্বাভাবিক সংখ্যা? ওই যে এখন আমাকে বিস্তারিত ব্যাখ্যা করতেছে যে এক্স কে কিউব করলে, এক্স এর মান তো স্বাভাবিক সংখ্যা, তাহলে ওই স্বাভাবিক সংখ্যাগুলোকে কিউব করলে সে কি হবে? 64 সমান হবে অথবা ছোট হবে। ওই যে বলছিলাম ছোট অথবা সমান। তাহলে ওই স্বাভাবিক সংখ্যাগুলোকে কিউব করলে এই কিউবের মানটা হবে 64 সমান অথবা ছোট। এই তিনটা শর্ত যারা যে যে শর্ত যে যে সংখ্যা মানবে তারাই হবে আমার অ্যাসেট। বুঝতে পেরেছি? এখানে প্রত্যেকটা শর্ত যে যে সংখ্যাগুলো মেনে নিবে তারাই হবে এর উপাদান, সঠিক উপাদান। তাহলে আমরা একটু দেখি কিভাবে অঙ্কটা, তাহলে আমাদের উপাদানগুলো বের করতে হয়। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। তাহলে আমরা লিখবো এক্স ইকুয়াল 1 হলে, তাহলে এখানে এক্স কিউব আছে, এক্স কিউব দিলাম। তারপর এক্স এর মানটা যেহেতু 1 দিছি, আমরা 1 দিয়ে তারপর কিউব দেবো, তাহলে মানটা কত আসে? 1ই আসে নাকি? এরপর আমরা যে চিহ্নটা আছে চিহ্নটা দেবো, দিয়ে আমরা যে মানটা আছে মানটা লিখে দেবো। তারপরে আমরা এখানে একটু একটু দেখবো সঠিক এই যে শর্তটা সঠিক কিনা। এখানে শর্তটা কি বলতেছে আমরা একটু পড়ি। 1 লেস দেন ইকুয়াল 64। তাহলে ছোট হবে অথবা কি হবে? সমান হবে, দুইটার একটা হলেই হবে। তাহলে দেখো তো 1 ছোট কিনা? অবশ্যই ছোট। কার চেয়ে ছোট? 64 চেয়ে ছোট। তো সে কিন্তু শর্ত মেনে নিছে। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমাদের এক্স এর মানটা যদি স্বাভাবিক সংখ্যাগুলো হবে, আর স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1 থেকে, তাই এক্স এর মানটা আমরা 1 থেকে শুরু করলাম। তো এক্স ইকুয়াল 1 হলে, যেহেতু আমাদের বলছে ওই মানটা কি হবে? এক্স এর মানটাকে কিউব করতে হবে, তাই এক্স এর মানটাকে কিউব করলাম। কিউব করে যে মানটা পেলাম এই মানটা লিখলাম, চিহ্নটা আছে চিহ্নটা দিলাম, তাহলে 64 দিলাম। তারপর আমরা দেখলাম হিসাব, এখানে যে যে শর্ত আছে শর্ত সঠিক। ঠিক একই রকমভাবে পরবর্তী সংখ্যাটা কত? 2। এক্স ইকুয়াল 2 হলে ঠিক একই রকমভাবে এক্স কিউব সমান 2 কিউব ইকুয়াল কত হয়? 8। লেস দেন ইকুয়াল কত? 64। এখন দেখি তো আমরা এটা এই শর্তটা মানে কিনা। 2 কিউব কিন্তু 8 হয়, এটা আমরা পূর্বে জানার কথা। তাহলে 8 অবশ্যই 64 এর চেয়ে ছোট। সমান তো এখানে হবে না, যে কোনো একটা শর্ত হলেই হবে। তাহলে শর্ত ঠিক আছে। এক্স ইকুয়াল 3 হলে এক্স কিউব সমান সমান 3 কিউব সমান কত? 3 কিউবে কত হয়? 27। তাহলে আমরা শর্তটা দিয়ে দিই 64। শর্ত কি মানে? অবশ্যই মানে, কারণ 27 ছোট। কার চেয়ে ছোট? 64 চেয়ে ছোট। এক্স ইকুয়াল 4 হলে এক্স কিউব সমান 4 কিউব। 4 কিউবে কত হয়? 64। লেস দেন ইকুয়াল কত হয়? 64। এটাও সঠিক। ওই যে শর্ত এখানে দুইটা, একটা ছোট অথবা কি সমান। তো 64 তো অবশ্যই 64 সমান, তাহলে এই শর্ত সঠিক আছে। এক্স ইকুয়াল 5 হলে এক্স কিউব সমান 5 কিউব, তাহলে কত হয়? 125। লেস দেন ইকুয়াল কত? 64। এখন কি সঠিক? এখন যদি শর্তটা দেখি, শর্ত কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ 125 কিন্তু 64 তুলনায় বড়, কিন্তু এখানে বলতেছে 125 লেস দেন 64, মানে 125 64 চেয়ে ছোট আর অথবা সমান। সমান তো হবেই না, ছোট বড় আছে তারা, কিন্তু 125 তো ছোট না। কে ছোট? 64 ছোট, কিন্তু এখানে তো নির্দেশ করতেছে 64 বড় 125 ছোট। তাই শর্ত সঠিক নয়। তাই আমরা কি করব? এইভাবে একটা ক্রস দিয়ে দেব, মানে নট। আমরা কোনো কিছু কাটলে কাটাকাটি করলে দাগ দিয়ে দিই না, এই লম্বা লম্বা একটা দাগ দিয়ে দেবো। এটার মানে হচ্ছে নট, মানে এই শর্তটা কি নয়? সঠিক নয়। এর মানে এটাকে এইভাবে পড়তে হয় 125 নট
নট লেস দেন ইকুয়াল, নট লেস দেন ইকুয়াল 64, মানে 125 64-র চেয়ে ছোটও না সমানও না। বুঝতে পেরেছি? তাহলে যখনই আমি 5-এর জন্য যদি শর্ত না মানে, আচ্ছা 6-এর জন্য কি মানবে? মানটা আর বড় হয়ে যাবে না? তাহলে আমরা যতই লিখি না কেন আর কিন্তু কোনো সঠিক মান পাবো না যে একটা শর্ত মানে। তো শর্ত মানলো কারা কারা? 1 2 3 4। তাহলে আমাদের এ হবে কি? এ সমান হবে 1 2 3 4। বুঝতে পেরেছি? তাহলে এই সংখ্যাগুলো, এবং তারা কিন্তু দেখো স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলোকে কিউব করলে তারা আমাদের এই 64-র যে শর্ত আছে এই শর্তগুলো মেনে চলে। তাই আমাদের তালিকা, এই যে এর সেট গঠনের তালিকা পদ্ধতি হচ্ছে এ সমান 1 2 3 4, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। বুঝতে পেরেছি কিনা? এখন আমাদের যে দ্বিতীয় প্রশ্নটি কি বলছে আমরা একটু খেয়াল করি। দ্বিতীয় প্রশ্নটি বলছে বি সমান x belongs to n such that x square minus 4x minus 5 equal কত? 0। এটা দেওয়া আছে। এখন আমরা ঠিক আগের মতোই শর্তগুলো দেখি। বলছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপর বলতেছে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল 0। এখানে একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এই সমীকরণের মধ্যে যে x এর মানগুলো আছে ওই x এর মানগুলোই হবে আমার বি সেট, এবং ওই x এর মানগুলো কিন্তু আবার কি হতে হবে? স্বাভাবিক সংখ্যা হতে হবে। সে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা সে কি করবে না, নিবে না। বুঝতে পেরেছি আমরা? তাহলে এভাবে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের ওই সমীকরণটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে x এর মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি এখন x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল কত? 0। তাহলে এটা কিন্তু একটা মিডল টার্ম। তো মিডল টার্মের মাধ্যমে যদি আমরা উৎপাদক করি কি লিখতে পারি আমরা? বা x স্কয়ার। তাহলে আমাদের এমন দুটি সংখ্যা নিয়ে আসতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে 5 হবে এবং তাদেরকে যোগ বিয়োগ করলে কি হবে? 4 হবে। তাহলে আমরা কি কি পাই বলতো? 5 একে 5, 5 আর 1, এই দুইটা সংখ্যা ছাড়া তার কোনো সংখ্যা নেই। তো 5 আর 5 এবং 1 গুণ করলে 5 হয়। এছাড়া কি এমন কোনো সংখ্যা আছে যে গুণ করলে 5 হবে? হবে না। তাহলে 5 এবং 1 পেলাম। তো যোগ বিয়োগ করলে কি হতে হবে? -4 হতে হবে। তাহলে আমরা বড়টার সামনে মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এখানে কি চিহ্ন দিলে মাইনাসের 4 হবে? প্লাস চিহ্ন দিলে হবে। দুটো সংখ্যা পেয়ে গেলাম। তারপরে লিখে ফেলি -5x প্লাসের 1x মাইনাস 5 ইকুয়াল 0। আসলে 1টা আসলে লেখার প্রয়োজন না, কিন্তু অনেক স্টুডেন্টরা আছে একটু দুর্বল, তাদের জন্য আমি আসলে 1 লিখতেছি। এছাড়া 1 লেখার কোনো প্রয়োজন না, যারা আমরা জানি তার আমরা 1 লিখবো না। তারপর আমরা কি করব? এখান থেকে আমরা জোড়া জোড়া x কমনে লিখে থাকবে x মাইনাস 5, এখান থেকে প্লাসের 1 কমনে লিখে থাকবে x মাইনাস 5 ইকুয়াল কত? 0। বা x মাইনাস 5 আর এখানে আছে কি x প্লাস 1 ইকুয়াল কত হবে? 0। তো আমরা লিখতে পারি হয় x মাইনাস 5 সমান 0 অথবা x প্লাস 1 ইকুয়াল 0। x ইকুয়াল কত? 5, x ইকুয়াল কত হবে? -1। প্রিয় শিক্ষার্থীরা, শর্তগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। x এর মান দুইটা পেলাম, একটা 5 পেলাম, একটা -1 পেলাম। এই যে শর্তের দিকে তাকাই, x কি হবে? স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে আমরা কি পেলাম? -1। আমি যখন স্বাভাবিক সংখ্যা আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম মাইনাসের কোনো মান কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা হবে কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। স্বাভাবিক সংখ্যার সংখ্যাটাই হচ্ছে এটা, শূন্যর চেয়ে বড় পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের কোন সংখ্যাটা শূন্যর চেয়ে বড়? 5। আর -1 কিন্তু শূন্যর চেয়ে ছোট, তাই আমাদের -1 কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো সুতরাং আমাদের বি সেট কি হবে? শুধুমাত্র 5। বুঝতে পেরেছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আমি আবারও বলি, শর্তগুলো, এই শর্তগুলো যদি তুমি মাথায় রেখে কাজ করো তাহলে তোমার অঙ্ক কোনো ভুল হবে না। এই গেল আমাদের বি সেট। এরপর আমি সি সেটটি নিয়ে আলোচনা করতেছি। সি সেটে কি বলছে? সি সমান সমান x বিলংস টু n সাচ দ্যাট x মৌলিক সংখ্যা এবং x লেস দেন 50। x লেস দেন 50। এখানে আমাদের শর্তগুলো দেখি। বলছে x বিলংস টু n, মানে x স্বাভাবিক সংখ্যা হবে এবং x মৌলিক সংখ্যা হবে এবং x এর মানটা 50 চেয়ে ছোট এবং সমান হবে। x লেস দেন ইকুয়াল 50, মানে সমান অথবা ছোট x এর মানটা। তাহলে এই কয়টা শর্ত হলো? 1টা 2টা 3টা। এই 3টা শর্ত যে যে স্বাভাবিক সংখ্যাগুলো মেনে চলবে তারাই হবে সি এর উপাদান। তাহলে প্রথম হতে হবে স্বাভাবিক সংখ্যা, তারপর হতে হবে মৌলিক সংখ্যা, তারপর হতে হবে কি x এর চেয়ে ছোট অথবা সমান, আর 50-র চেয়ে ছোট অথবা সমান। তাহলে আমরা
মৌলিক সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে আমাদের মূল টার্গেট কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে। তো মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখি মৌলিক সংখ্যা কত? 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, মাথায় রাখতে হবে। তো 2, 3, তারপর হচ্ছে 5, 7, তারপর হচ্ছে 11, 13, হ্যাঁ, তারপর হচ্ছে 17, 19, তারপর হচ্ছে 23, তারপরে 29, তারপর 31, তারপর হচ্ছে 37, 9, 10, 41, তারপর হচ্ছে 43, তারপর হচ্ছে 4, 5, 47, 47, হ্যাঁ এই, তারপরে আছে কত? 53। এরপরে ডট ডট অনেক সংখ্যা আছে, আমরা এইভাবে লিখে ফেলবো। যেহেতু আমাদের মূল ফোকাস হচ্ছে মৌলিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, তাই স্বাভাবিক সংখ্যা মানে শূন্যর চেয়ে বড়, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাটা মাথায় রেখে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো বলছে আমরা লিখে ফেললাম। আমি কিন্তু সেট লিখি নাই, জাস্ট মৌলিক সংখ্যা লিখছি। এখন আমাদের শর্তটা দেখি, বলছে 50-এর ছোট অথবা সমান। 50-এর চেয়ে ছোট হবে অথবা কি হবে? সমান হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটা কি 50-এর চেয়ে বড় সংখ্যা হয়ে গেল না? তাহলে এটা কিন্তু হবে না, বুঝতে পেরেছি আমরা। তাহলে বাকি যত সংখ্যা আছে সব সংখ্যা হবে আমাদের সেট। তো সি সমান সমান 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47। এ হচ্ছে আমাদের সি সেট। তাহলে সি সেটের যে উপাদানগুলো আছে তারা দেখো তিনটি শর্ত মানতেছে। তারা স্বাভাবিক সংখ্যা, তারা মৌলিক সংখ্যা এবং তারা 50-এর চেয়ে ছোট এবং সমান। বুঝতে পেরেছি? এইগুলো আমাদের সি। এখন আশা করি তোমরা এই যে ডি যে সেটটি আছে, ডি সেটটি তোমরা এবং ই সেট দুইটি তোমরা পারবা। এখন ই সেটের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য দেখো, এক্স বিলংস টু জেড বলা হয়েছে। তো জেড আমরা কি বলছিলাম? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলছিলাম। তো ই এক্স বিলংস টু জেড। আচ্ছা, আমি একটু ই সেটটা দেখাই দিই। আমাদের বলছে ই সমান সমান এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 36। এখন যেহেতু স্বাভাবিক সংখ্যা, তারা বলছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু 0 হয় নাকি? 0, এক্স ইকুয়াল 0 হলে তাহলে আমাদের বলছে ওই সকল পূর্ণ সংখ্যা যে পূর্ণ সংখ্যাগুলোকে স্কোয়ার করলে 5-এর চেয়ে বড় হবে এবং কিউব করলে 36-এর চেয়ে ছোট হবে। শর্তগুলো পড়তে হবে, শব্দ করে করে পড়তে হবে। এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ওই পূর্ণ সংখ্যা যে পূর্ণ সংখ্যাগুলোকে স্কোয়ার করলে 5-এর চেয়ে বড়, কিউব করলে 36-এর চেয়ে ছোট। বুঝতে পেরেছি? তাহলে আমরা দেখব কোন কোন সংখ্যার জন্য এই শর্তগুলো মানে। তো এক্স যেহেতু পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এক্স ইকুয়াল 0 হলে 0 হলে কি হয়? এক্স স্কোয়ার। তাহলে 0কে স্কোয়ার করলে কত? 0। তো আমরা শর্তটা দিই। তো শর্তটা কি সঠিক? শর্ত কিন্তু সঠিক না। শূন্য কি হয় না? বড় হয় না, তা নট। এবং এক্স কিউব 0 কিউব সমান কত? 0 লেস দেন 36। এটা কিন্তু সঠিক, কারণ 0 চেয়ে 36 কি হয়? বড় হয়। তারপরে পরবর্তী পূর্ণ সংখ্যা কত? আমরা 1 লিখতে পারি। এক্স ইকুয়াল 1 হলে তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 1 স্কোয়ার ইকুয়াল 1 গ্রেটার দেন 5। এটা কিন্তু সঠিক না। সঠিক না হলে আমরা কেটে দেব, ঠিক আছে কিনা? কেটে দেব। এবং এক্স কিউব ইকুয়াল 1 কিউব ইকুয়াল কত হবে? 1 লেস দেন 36। এটা কিন্তু সঠিক, কারণ 1-এর চেয়ে 36 বড়। এক্স ইকুয়াল এখন কত লিখবো? মাইনাসের 1, কারণ ওই যে বলেছিলাম পূর্ণ সংখ্যা কি হয়? প্লাসও হয় মাইনাসও হয়। তো প্লাসের 1 লিখছি, এখন মাইনাসের 1 লিখতে হবে। তো মাইনাসের 1 হলে এক্স স্কোয়ার সমান -1 স্কোয়ার ইকুয়াল কত হবে? 1। কারণ আমরা জানি মাইনাসের উপর যদি জোড় সংখ্যা পড়ে, জোর পাওয়ার পরে, তাহলে প্লাস হয়ে যায়, আর 1 স্কোয়ার কত হয়? 1 হয়। তারপর আমরা আমাদের যে চিহ্নটা আছে চিহ্ন দিলাম, সে সঠিক নয়, কেটে দেব। এবং এক্স কিউব সমান -1 হোল কিউব সমান কত হবে? -1 লেস দেন 36। এই শর্ত কিন্তু সঠিক। তারপরে এক্স ইকুয়াল কত হলে? 2 হলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান কত? 4 গ্রেটার দেন 5। এটা কিন্তু সঠিক না, আমরা কেটে দিলাম। এবং এক্স কিউব সমান 2 কিউব সমান কত? 8 লেস দেন 36। এটাও সঠিক, কারণ 8-এর চেয়ে 36 বড়। এক্স ইকুয়াল এখন কত? -2।
পূর্ণ সংখ্যা বললে প্লাস মাইনাস একটু মিলিয়ে লিখবা, তাহলে হয়ে গেল। অনেকে আবার মনে করে কি স্যার আমি 1 2 3 লিখে যাই, তারপরে -1 -2 -3 লিখবো না। তোমরা একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে আর ভুল হবে না। x = -2 হলে x² সমান -2 স্কোয়ার সমান কত 4 > 5, তাহলে এটা কিন্তু সঠিক না। এবং x³ সমান -2 হোল কিউব সমান কত -8 <36, এটা সঠিক। x = 3 হলে x² সমান 3² সমান 9 > 5, এটা সঠিক। এবং x³ সমান 3³ সমান 27 <36, এটা সঠিক। কারণ 27 36 এর যে কি ছোট। তারপর x = -3 হলে x³ সমান -3 স্কোয়ার ইকুয়াল কত হয় 9 > 5, এটা সঠিক। এবং x³ সমান -3 হোল কিউব সমান -27 <36, এটাও সঠিক। x = 4 হলে x² এটা স্কোয়ার হবে সমান 4 স্কোয়ার ইকুয়াল কত হয় 16 < 5, সঠিক কিন্তু, কারণ 16 বড় 5-এর চেয়ে 16 বড়। এবং x³ সমান 4³ সমান 64 <36, এটা কি সঠিক? অবশ্যই সঠিক না, কারণ 64 বড় 36 ছোট। কিন্তু এখন বলতেছি কি 36 বড় 64 ছোট, তো যেহেতু শর্ত মানতেছে না আমরা কেটে দিলাম। তাহলে x = কত -4 হলে, যেহেতু প্লাসের 4 লিখছি এখন মাইনাসের 4টা লিখবো। তো x² সমান -4 হোল স্কোয়ার সমান 16 কত হবে 5, শর্ত সঠিক। এবং x³ সমান -4 হোল কিউব সমান -64 <36, এটা কিন্তু সঠিক। কেন সঠিক? কারণ আমরা জানি মাইনাসের সংখ্যা বড় হলেও সে ছোট, এই মাইনাস হওয়ার কারণে সে ছোট, আর এটা তো পজিটিভ তাই সে বড়। তাহলে 36 বড় -64 কি হবে ছোট হবে, তাহলে -4 এর জন্য সঠিক। আচ্ছা, এখন যদি আমরা একটু খেয়াল করি, আমরা x = যখন আমরা পজিটিভ নিয়েছিলাম তখন দেখো আমরা কিন্তু দ্বিতীয় যে শর্তটা কিন্তু সে মানে নাই। আচ্ছা, আমরা যে x এর মানটা পজিটিভ 5 নেই, তাহলে কি সে দ্বিতীয় শর্তটা মানবে? 5³ কত হয় 125, 125 কে 36 এর চেয়ে ছোট হবে? হবে না কিন্তু। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করে দেখো, x এর মানটা যখন মাইনাস নিয়েছি সে দেখো দুইটা শর্ত মেনে চলছে, মানছে। দেখো সে স্কোয়ারের শর্তটা মানছে এবং আমাদের যে কিউবের যে শর্তটা সে এটাও মেনে নিচ্ছে। তাহলে আমরা একটু দেখি তো -5 এর জন্য সে মানে কিনা। x = -5 হলে x² সমান -5 হোল স্কোয়ার সমান কত 25 > 5, এটা কিন্তু সঠিক নাকি? গুড। তারপর এবং x³ সমান -5 হোল কিউব সমান -125 কত 36, এটা কিন্তু সঠিক। তাহলে কি বুঝতে পারলাম? এখন আমরা এই 4 এর পরে যতই পজিটিভ সংখ্যা লিখবো সে কিন্তু একটা শর্তকে মানবে না, দ্বিতীয় শর্তকে মানবে না। কিন্তু মাইনাসের মানের জন্য সে কিন্তু দুইটা শর্তই মানতেছে, যেটা 5 এর জন্য হয়েছে, -4 এর জন্য হয়েছে। আচ্ছা, তাহলে পজিটিভ 6 এর জন্য কি হবে? হবে না কিন্তু। কিন্তু নেগেটিভ 6 এর জন্য কিন্তু দুইটা শর্তই মানবে, কারণ নেগেটিভ 6 এর জন্য এখানে মানটা কত আসবে 36, তো অবশ্যই সে 5 এর চেয়ে বড় হবে। কিন্তু -6 এর কিউব করলে কত হয় -216, ঠিক আছে কিনা? তো -216 কি 36 এর ছোট আছে না? এটা শর্ত মানলো। তাহলে বুঝতে পারলাম মাইনাসের সকল মানের জন্য পরবর্তী যত মাইনাসের মান আসবে তার জন্য মানে শর্তগুলো গ্রহণযোগ্য বা শর্ত সিদ্ধ করতেছে, কিন্তু পজিটিভের জন্য কি করতেছে না, শর্তগুলো মানতেছে না। তাহলে আমাদের ই সেটটা কি হবে? আমি একটু এখানে লিখি। আচ্ছা, এখানে আমি একটু মুছে দিই। আচ্ছা, আমি একটু ছোট করে লিখতেছি, ঠিক আছে? তাহলে ই সেটটা আমাদের কি হবে? ই সেট হবে এই যে দেখো, যেহেতু মাইনাসের মানগুলো আমরা সবসময় হাতের বাম পাশে লিখি আর প্লাসের গুলো ডান পাশে লিখি, তাহলে মধ্যে 0 লিখে আমরা এই পাশে লিখতে পারি এই যে +1 এর জন্য সঠিক, +2 এর জন্য সঠিক এবং 3 এর জন্য সঠিক নাকি? এরপরে কিন্তু +4 এর জন্য কিন্তু সঠিক না, তাহলে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করতে পারি। কিন্তু -1 এর জন্য সঠিক, -2 এর জন্য সঠিক, -3 এর জন্য সঠিক, হ্যাঁ, মানে তারপরে -4 এর জন্য সঠিক। তাহলে আমরা এখানে কি করবো? এতগুলো না দিয়ে আমরা ডট ডট দেবো। কেন ডট ডট দেবো? কারণ আমরা কিন্তু বলতে পারতেছি না যে আমাদের মাইনাসের সর্বশেষ কোন মানের জন্য আমাদের এই অঙ্কটি শেষ হবে। যেহেতু এখানে অসীম, আমরা যতই বড় মাইনাসের মান লিখি না কেন প্রত্যেকটা মাইনাসের মানের জন্য কিন্তু সে দুইটা শর্ত মেনে চলবে। তাই আমরা কি করব? এইভাবে মাইনাসের মানগুলো লেখার পরে আমরা এই পাশে ডট ডট দিয়ে দেবো। মানে এটা দ্বারা বোঝাচ্ছি আমরা এইভাবে মাইনাসের মান যতই লিখি না কেন প্রত্যেকটা মানের জন্য আমাদের কি হবে? সেটটি কি হবে? সঠিক হবে। তাহলে এই হচ্ছে আমাদের ই সেটের তালিকা।
প্রকাশ করা, মানে আমাদের মানগুলো হচ্ছে কত 3 2 1 0 -1 -2 -3 ডট ডট, এভাবে চলতেই থাকবে। স্যার এখানে অনেকের প্রশ্ন, স্যার আমরা যদি একটু ঘুরিয়ে লিখি স্যার তাহলে হবে কিনা? অবশ্যই হবে। এখন কেউ যদি লেখে স্যার এভাবে লিখতে হবে, কারণ লেখাটা নির্দিষ্ট হয়ে গেলে তো অনেকের জন্য কঠিন। মনে করো কেউ চিন্তা করতে, স্যার আমি যদি এভাবে লিখি 3 2 1 0 -1 -2 -3 লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে, লেখা যাবে না কেন? কিন্তু আমরা এই ক্লাস 5 অথবা 4-এ কিন্তু আমরা দেখে এসেছিলাম সংখ্যা রেখায় আমরা ঋণাত্মক মানগুলোকে লিখি বাম পাশে আর ধনাত্মক মানগুলোকে লিখি ডান পাশে। যদি এটা অনুসরণ করি তাহলে আমাদের জন্য ভালো প্র্যাকটিস। আর যদি দেখি যে না আমার মাথায় আসতেছে না, কিন্তু এইভাবে স্যার আমি লিখতে পারবো, তাহলে তুমি এভাবে লিখতে পারো, কোনো বিষয় না, এটা উত্তর হবে। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আমাদের এই তালিকায় প্রকাশ করার ইম্পর্টেন্ট কতগুলো আমি আলোচনা করলাম। আমার যে সকল শিক্ষার্থীরা এই এই 5টি তালিকা পারবে, আমি আশা করি তাদের জন্য তালিকা পদ্ধতির কোনো বিষয় বা কোনো অঙ্ক আর কোনো মানে সমস্যা হবে না। এবং এই আজকের আলোচনাটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি মনোযোগ সহকারে আজকের আলোচনাটুকু আমরা শুনে থাকি, তাহলে আমাদের এই পরবর্তীতে যে আমরা আলোচনাগুলো করব সেট বিষয়ক বা সেটের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব, ওই আলোচনাগুলো আমাদের জন্য খুব সহজ হবে এবং আমরা সহজেই আত্মস্থ করতে পারবো এবং মনস্থির করতে পারবো। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।